প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 12ই মার্চ বা তার 2-1 দিন আগে বসতে পারে সংসদের প্রথম অধিবেশন। কিশোর গ্যাংয়ের ছিনতাই চাঁদাবাজির প্রতিবাদে মোহাম্মদপুরের আদাবর থানা ঘেরাও। অভিযুক্ত কালা রাসেল সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। যে সরকার যখন ক্ষমতা থাকে ওই সরকার সাইনবোর্ড নিয়ে ওরা তখন এই অপকর্মগুলো চালা যায়। যে কোনো ইনসিডেন্ট ঘটার সাথে সাথে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। অন্তর্বর্তী সরকারের বিতর্কিত টেলিকম আইন ও নীতিমালা পর্যালোচনার দাবি উদ্যোক্তাদের। প্রয়োজন বিনিয়োগের পথ নকশাও। বিটিআরসি যে পরিমাণ ক্ষমতা খর্ব করা হয়েছে এটা পুনর্বিবেচনা করা উচিত। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা যেটা দেখেছি তাড়াহুড়ো করে আইনটা পরিবর্তন হয়েছে, সেখানে সমসাময়িক যেসব বিষয়গুলো আসা উচিত ছিল সেগুলো আসেনি। 5 বছরও শেষ হয়নি শরীয়তপুরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ। জর্জীর্ণ টিন শেডে চলছে পাঠদান। গাদাগাদি করে এক বেঞ্চে 5 থেকে 6 জন করে বসা লাগছে। আমরা ঠিকমতো আমাদের পড়াশোনা করতে পারছি না, আমরা ক্লাসে মনোযোগ হতে পারছি না। লাইব্রেরিগুলো পুরো ভেঙে গিয়েছে এবং ক্লাস করা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এখানে কোনো ভবন তো নাই, 2 থেকে 3টা টিন শেড ভবন আছে, যেটা খুবই জরাজীর্ণ। বৃষ্টিতে ভেসে গেল সুপার 8-এর প্রথম ম্যাচ। পাকিস্তান নিউজিল্যান্ড পয়েন্ট ভাগাভাগি। শ্রীলঙ্কা ইংল্যান্ড ম্যাচেও বাগড়া দিতে পারে বৃষ্টি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঈদের আগে প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা দেবে সরকার। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। এর আগে সকালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেন তারেক রহমান। শনিবার ছুটির দিন সকালে প্রথমবার রাজধানীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন তিনি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। দুপুরে নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রথম দিনের পুরো কার্যক্রম তুলে ধরে বিকেলে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। এই নির্বাচনের আগে বাংলাদেশের জনগণের জন্য উনি কি কাজ করবেন, দলের কি ম্যানিফেস্টো, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে ওনার কি কর্মসূচি, এই কর্মসূচি কীভাবে বাস্তবায়ন করা যায়, এই বিষয়গুলো নিয়ে উনি সারাক্ষণ কথা বলেছেন। এ সময় খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী প্রদানের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থানের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে মাহদি আমিন আরও বলেন, শিগগিরই জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সকল কার্যক্রম বাস্তবায়ন শুরু করবে সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা শুরু করবে ইনশাআল্লাহ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
আগামী 12ই মার্চ অথবা এর 2-1 দিন আগে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের প্রয়োজনীয় অধ্যাদেশসমূহ এবং শোক প্রস্তাব পেশ করা হবে অধিবেশনে। ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। নতুন সরকারের সংসদীয় কার্যক্রম শুরুর সব প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর বছিলা ও আদাবর বেড়িবাঁধ এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী কিশোর গ্যাং চক্র। শনিবার রাতে ঈদের চাঁদার দাবিতে আদাবরের আবির ফ্যাশন নামের একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনা ঘটে। আহত হয় অন্তত 3 জন। এর প্রতিবাদে আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয় এমব্রয়ডারি মালিক ও শ্রমিকরা। এরই মধ্যে এই ঘটনায় জড়িত অভিযুক্ত কালা রাসেল সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আরও জানাচ্ছেন শওকত মঞ্জুর শান্ত। মোহাম্মদপুরের বছিলা 3 রাস্তার মোড়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দিনে দুপুরে ছিনতাইয়ের কবলে পথচারী। ধস্তাধস্তির এক পর্যায়ে হাতে ধারালো অস্ত্রের আঘাত করে কিশোর গ্যাং সদস্যরা। আহত পথচারী কোনো রকমে দৌড়ে প্রাণ রক্ষা করেন। অভিযোগ, এলাকার ত্রাস হয়ে ওঠা কিলার বাদল গ্রুপের বিরুদ্ধে। একই দিন একই এলাকা। চাঁদা না দিলে গোটা মার্কেটের সব দোকান বন্ধ করে দেওয়ার হুমকি স্পষ্টই রেকর্ড হয় দোকানের সিসি ক্যামেরায়। বন্ধ থাকবো কালকের থেকে, পুরো মার্কেট, পুরো বিল্ডিং। এভাবেই কিলার বাদল, মোল্লা কাউসার, গ্রেজ সোহেল, কালা ফারুক, বাত রাসেল সহ নানা গ্যাংয়ের নামে ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ মোহাম্মদপুর, আদাবর, ঢাকা উদ্যান, বছিলা সিটি হাউজিং সহ আশেপাশের এলাকার মানুষ। সিটি হাসপাতালের সামনে আমার 2 জনরে 4-5 জন আইসা বড় বড় ছুরি বাই করে উড়াদুরা খুব এলাকা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, কাদামুক্ত করতে যেই আজকে আমাদের এই দশা। সবশেষ শনিবার রাতে আদাবর এলাকায় কালা রাসেল গ্রুপের সদস্যরা ঈদ উপলক্ষে চাঁদা দাবি করে এমব্রয়ডারি ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের কারখানায়। চাঁদা না পেয়ে কিশোর গ্যাং সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে কর্মচারীদের উপর। এতে বেশ কয়েকজন আহত হয়। ওরা যেই সরকার যখন ক্ষমতা থাকে ওই সরকার সাইনবোর্ড নিয়ে ওরা তখন এই অপকর্মগুলো চালায় যায়। একটা ছেলেরে কোবাইতে কোবাইতে তার হাতের রগ কেটে ফেলছে, সে এখন হাসপাতালে আছে। আমরা যখন বেতনের সময় আসে, বেতনের টাকাটা দিই একটা ওয়ার্কারের হাতে, তখন ওরা যখন রাস্তায় বের হয় তাদের কাছ থেকে টাকা এবং মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। উৎপাতে অতিষ্ঠ ব্যবসায়ী ও কর্মচারীরা কালা রাসেলের বাবাকে আটক করে। পরে তারা সন্ত্রাসীদের গ্রেফতার ও নিজেদের নিরাপত্তার দাবিতে জড়ো হয় আদাবর থানার সামনে। এতে থানার সামনের সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেলে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তার বাবাকে পুলিশ ধরে নিয়ে আসছে, পুলিশ ইন্টিগ্রেশন আছে, কথা বলতেছে, ঠিক আছে। থানাতে দায়িত্বরত কর্মকর্তারা বলছে আপনারা যান, আইন শৃঙ্খলা বজায় রাখেন, উচ্ছৃঙ্খল করেন না। আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আশা করতেছি সেই আগে একটা আপডেট দিব ইনশাল্লাহ। এ ঘটনায় মামলা হয়েছে, আটক করা হয়েছে কালা রাসেলকে। পুলিশ জানায় স্থানীয় কিশোর গ্যাং ও চাঁদাবাজদের দমনে টহল ও বিভিন্ন পয়েন্টে পাহারা জোরদার করা হয়েছে। প্রত্যেক এলাকায় প্রত্যেক বিটে আমাদের মোবাইল পেট্রোল থাকে এবং ফুড পেট্রোল আছে। তো যে কোনো ইনসিডেন্ট ঘটার সাথে সাথে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। আর ভিজিবল পুলিশিং বাড়ানো হচ্ছে। ঈদকে সামনে রেখে পুলিশি নজরদারি আরও বাড়ানো হবে বলে জানান এই কর্মকর্তা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বিতর্কিত টেলিকম আইন ও নীতিমালা পর্যালোচনা করাই হবে নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উদ্যোক্তারা মনে করেন, টেলিকম খাতে দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার। ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে সহায়ক নীতি চান সংশ্লিষ্টরা। বলছেন, বিনিয়োগের পথ নকশাও প্রয়োজন। 24-এর রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের হাত ধরে দেশের টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাতে বেশ কিছু সংস্কার করা হয়েছে। এর আওতায় টেলিযোগাযোগ খাতের আইন ও লাইসেন্সিং ব্যবস্থা এসেছে বড় পরিবর্তন। টেলিকম খাতে নতুন নীতিমালা এবং বিধিবিধান বিশেষ অপারেটর এবং সুনির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধার পথ উন্মোচন করেছে বলে মনে করেন প্রযুক্তিবিদরা।
তাদের অভিমত, তাড়াহুড়ো করে আইন ও নীতি পরিবর্তন করায় এ খাতে বিশৃঙ্খলা বিরাজ করছে। পলিসিটা রিভিউ হয়ে গেলে আমরা দেখব যে তখন টেলিকম আইনে কোথায় কোথায় পরিবর্তনগুলো প্রয়োজন, সেই পরিবর্তনের পার্সপেক্টিভ থেকে তখন গাইডলাইন এবং কনসালটেশনের মাধ্যমে অন্যান্য বিষয়গুলো আসবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা যেটা দেখেছি, তাড়াহুড়ো করে আইনটা পরিবর্তন হয়েছে, সেখানে সমসাময়িক যেসব বিষয়গুলো আসা উচিত ছিল সেগুলো আসেনি। গত 1.5 বছরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাণিজ্য সম্প্রসারণের পথ সংকুচিত হয়েছে এমন অভিযোগ উঠেছে। লাইসেন্সিং নীতিমালায় বিতর্কিত বিধিবিধানের বিষয়ে উদ্যোক্তারা আপত্তি তুললেও তাতে গা করেনি বিদায়ী সরকার। নতুন সরকারের কাছে তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগের পথনকশা চান তারা, যেগুলো আবার নতুন করে রিভিউ করা উচিত। নতুন সরকার যারা আসছেন ওনাদেরকে কমিটমেন্ট দিতে হবে যে এই পলিসিটা আগামী 15 বছর 20 বছরের জন্য বহাল থাকবে। সেই ক্ষেত্রে আমরা যারা ইনভেস্টর আছি কিংবা আমরা যারা এখন পর্যন্ত এই ব্যবসা পরিচালনা করে আসছি, আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে পারবো। বিগত সরকারের শেষ সময়ে অনুমোদন পাওয়া টেলিকম আইন নিয়ে উদ্যোক্তা, অপারেটর, এমনকি খোদ নিয়ন্ত্রক সংস্থারও আছে আপত্তি। নিয়ন্ত্রক সংস্থার স্বাধীনতাকে খর্ব করা এই আইন পুনর্বিবেচনার পরামর্শ প্রযুক্তিবিদদের। যে রেগুলেশনে আনা হোক না কেন, সেটা একটা অপারেটরকে শুধুমাত্র বেনিফিট দেওয়া হয়। সো আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে মার্কেট কম্পিটিশনকে গুরুত্ব দিতে হবে, নট ফর ওয়ান অপারেটর অর টু অপারেটার্স, ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কনজিউমার্স। আমরা এই জায়গাটাতে অনেক ক্ষেত্রে গ্যাপ দেখি। বিটিআরসি যে পরিমাণ ক্ষমতা খর্ব করা হয়েছে এটা পুনর্বিবেচনা করা উচিত। নতুন লাইসেন্স গ্রহণ করতে গেলে মাল্টি লেয়ারে আমার ভেরিফিকেশন দরকার, মাল্টি লেয়ারের যে অ্যাপ্রুভাল প্রসেসটা দরকার, এটা আসলে দীর্ঘমেয়াদী একটা সূত্রিতের মধ্যে আমরা পড়ে যাব এবং আলটিমেটলি টেলিকম সেক্টরের স্থবিরতা চলে আসবে। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তোলার জন্য স্থানীয় উদ্যোক্তা বান্ধব নীতি প্রণয়ন চান খাত সংশ্লিষ্টরা। তত বেশি অর্থনীতি বা ইকোনমি তত বেশি সচল হবে আমাদের। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 5 বছর অতিক্রম হলেও শেষ হয়নি শরীয়তপুরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ। ভবনের বেসমেন্ট খুলে ফেলে রাখায় ধসে পড়েছে পুরাতন ভবনের কক্ষ, দেখা দিয়েছে ফাটল। এতে আধা পাকা জরাজীর্ণ টিন সেটে চলছে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম। দ্রুত ভবন নির্মাণ শেষ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষক আর শিক্ষার্থীদের। ঠিকাদারের সাথে কথা বলে ভবনের কাজ দ্রুত চালুর আশ্বাস দিয়েছে জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। আধা পাকা ভবনের পিলার ধসে বের হয়ে আসছে রড, পচে গেছে কাঠ, মরিচে ধরেছে টিনের চালায়, পলেস্তারা খসে পড়ায় দেয়াল জুড়ে তৈরি হয়েছে অসংখ্য ফাটল। এমন বেহাল শরীয়তপুর সদরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। গ্রীষ্ম বর্ষায় ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ, অথচ দুর্ভোগ কমাতে 2021 সালে 1,31 লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তবে 5 বছর পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি একটি পিলারও। তারা আসে কয়েকদিন পর কিছু খনন করে এই রড গাড়ে, তারপরে আবার একটু কাজ করে, আবার কই চলে যায়, তাদের কোনো খবরও থাকে না। গাদাগাদি করে এক বেঞ্চে 5 থেকে 6 জন করে বসা লাগছে। আমরা ঠিকমতো আমাদের পড়াশোনা করতে পারছি না, আমরা ক্লাসে মনোযোগ হতে পারছি না। আমাদের ক্লাসরুমে অনেক ফাটল ধরেছে, এই জন্য আমাদের ক্লাস করতে অনেক সমস্যা হয়। আমরা সবসময় ভয়ের ভিতরে থাকি যে কখন আমাদের ক্লাসরুম বা ভেঙে পড়ে বা আমরা ক্ষতিগ্রস্ত হই। লাইব্রেরিগুলো পুরো ভেঙে গিয়েছে এবং ক্লাস করা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। শ্রেণীকক্ষের অভাবে ক্লাস নিতে সমস্যায় পড়ছেন শিক্ষকরা, আর বিদ্যালয়ে নতুন ভবন না হওয়ায় দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। যে 5 বছর আগে বা তারও আগে আমাদের প্রায় 5 থেকে 600 ছাত্রী ছিল, আর এই বছর আমাদের ছাত্রী 200 নেমে আসছে। এইখানে কোনো ভবন তো নাই, 2 থেকে 3টা টিন শেড ভবন আছে, যেটা খুবই জরাজীর্ণ। দ্রুত ভবন নির্মাণ কাজ চালু করে শেষ করার দাবি স্কুল কর্তৃপক্ষের। ঠিকাদার কাজটি ওই দ্রুত না করে সে আস্তে স্লো গতিতে করতেছে এবং আমাদের এর ফলে বিদ্যালয়ের আমরা যে শ্রেণীর শিক্ষকরা যে রুমে থাকতাম সেই রুমটা ফাটল ধরছে এবং এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এই দুর্ভোগ। তাদের সাথে কথা বলে দ্রুত ভবন নির্মাণের কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। ডিলে করতেছে কন্ট্রাক্টর, যার কারণে আমাদের এই অবস্থা ক্লাস চলা একটু দূর হয়ে গেছে। আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগ করেছি এবং তিনি আমাদের আশ্বস্ত করছেন উইদিন 7 ডেজের মধ্যে সে আমাদের কাজটা শুরু করবে। নতুন ভবন নির্মাণে বিদ্যালয়ে আবারও শিক্ষার পরিবেশ ফিরবে, এমনটাই প্রত্যাশা সকলের।
SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর প্রথম ম্যাচটা ভেস্তে গেল বৃষ্টিতে, কিন্তু 1 পয়েন্ট পেয়ে দুই দলই খুব বেশি অখুশি হবার কথা নয়, কারণ পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে নিরঙ্কুশ ফেভারিট ছিল না কোনো দলই। তবে প্রকৃতি আবার সমতা এনে দিতে পারে 4 দলের মধ্যে, কারণ এই গ্রুপের পরের ম্যাচ রোববার ক্যান্ডির পালেকেল্লেতে। শ্রীলঙ্কা ইংল্যান্ডের সেই ম্যাচেও বাগড়া দেবে বৃষ্টি, বলছে আবহাওয়া পূর্বাভাস। কলম্বো থেকে জানাচ্ছেন হাসিনুর রহমান। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। নিউজিল্যান্ডের পাকিস্তানের ক্রিকেটাররা ড্রেসিং রুমে বসে এমনই নিশ্চয়ই কোনো কবিতার পংক্তি মনে করছিলেন, কেননা সুপার 8-এর মহা গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলই জয় পাওয়ার লক্ষ্যে মাঠে এসেছিল। ওয়ার্ম আপ হয়েছিল, টস হয়েছিল, কিন্তু তখনই শুরু বেরসিক বৃষ্টি। স্থানীয় সময় 9:05 পর্যন্ত যখন বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, তখন ম্যাচটা কলড আপ করতে বাধ্য হয় সংশ্লিষ্টরা, যার ফলে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে নিউজিল্যান্ড আর পাকিস্তানকে। তবে এই ফলাফলে দুই দলই যে খুব বেশি অসন্তুষ্ট হবে সেটাও বলার সুযোগ নেই কিন্তু, কেননা এই ম্যাচে দুই দলের জয়ের সম্ভাবনাই ছিল প্রায় 50-50। সাম্প্রতিক লড়াইগুলো অন্তত বলে সে কথাই। তাই তো পাকিস্তান বা নিউজিল্যান্ড কেউই খুব বেশি মনক্ষুণ্ণ হবার কথা নয়। তবে সুপার 8-এর দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে পাল্লেকেল্লে স্টেডিয়ামে, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যে, কিন্তু সেই ম্যাচেও বাগড়া দিতে পারে বৃষ্টি, অন্তত আবহাওয়ার পূর্বাভাস বলছে তাই। ক্যান্ডির পূর্বাভাস বলছে সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা প্রায় 50-60%। আবার ম্যাচ শুরুর সময় স্থানীয় সময় 3টা, অর্থাৎ বাংলাদেশ সময় 3:30টায়। সেই সময় থেকে সন্ধ্যা পর্যন্ত আবারও 50-60% কিংবা কখনো তারও বেশি বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে। এখন সেই ম্যাচটাও যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে 4 দলেরই সমান পয়েন্ট হবে 1-1 করে। তবে খেলাটা যেন মাঠে গড়ায়, সেটা যেমন প্রত্যাশা করে সংশ্লিষ্টরা, তেমনি যারা টিকিট কেটে রেখেছেন খেলাটা দেখার জন্য, শ্রীলঙ্কা যেহেতু হোম টিম, দর্শকরা তো অন্তত খুব করে চাইবে যেন মাঠের লড়াইটা মাঠে গিয়ে দেখতে পারেন তারা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। টি-20 বিশ্বকাপে সুপার 8-এও অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। ক্রিকেটের সবচেয়ে বড় স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট গ্রাউন্ডে আগামী 26 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈকত। তার সঙ্গে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। এর আগে প্রথম পর্বে তিনি 3টি ম্যাচ অনফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন। একাধিক ম্যাচে তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন সৈকত। নিরাপত্তার শঙ্কায় এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে যায়নি, তবে ম্যাচ অফিসিয়াল হিসেবে শরফুদ্দৌলা সৈকত ও গাজী সোহেল দায়িত্ব পালন করছেন। 26-এর 21 গণতন্ত্রের অগ্রযাত্রায় নবজাগরণ। মহান ভাষা দিবসে শহীদ মিনারে আগত নারী পুরুষ কিশোর তরুণরা দেখতে চায় এভাবেই। বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী ও বয়সের মানুষ। তাদের সবার মাঝে আসা 21-এর প্রেরণায় এগিয়ে যাবে দেশ, কমে আসবে অভিযোগ অনুযোগ। খালি পায়ে শহীদ বেদিতে জনতার সমবেত উপস্থিতি। এই জনতার ঢলই ভাষা অর্জনের 74 বছরের ইতিহাসকে রেখেছে সজীব। এতজন শহীদের রক্তের বিনিময়ে আমাদের ভাষাটা পেয়েছি, তো এটাকে যেন আমরা রক্ষা করতে পারি, মাতৃভাষার জন্য জীবনও দিতে পারি এবং এটাকে রক্ষা করতে যে আমরা কোনো সময় পিছু হাঁটবো না। 21 মানে আমাদের হচ্ছে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা। ফুল দিতে এসেছি। এইবার হচ্ছে খুবই প্রথম যে আমি হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পেরেছি। তো এটা আমার প্রথমবার বাবার সাথে এসেছি। জনতার কাতারে সামিল ছেলে বুড়ো সকলে, কপালে কবজিতে লাল সবুজের বাংলাদেশকে ধারণ করে এসেছে সেই প্রজন্ম, এই প্রজন্ম। আমাদের সন্তানদেরকে আমরা আসলে আমাদের দেশের ঐতিহ্য দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। আজকের দিনে মর্মার্থটা তাদের উপলব্ধি করার জন্য আমরা আজকে তাদেরকে এখানে সরাসরি নিয়ে এসেছি। সেও যেন তার সন্তানকে এই ভাষা আন্দোলনের ত্যাগ, আমাদের ভাষার যে মর্ম তা যেন বোঝাতে পারে। আমার বাচ্চাও যেন 21শে ফেব্রুয়ারি মানে বুঝুক। বয়স শ্রেণী পেশার ব্যবধান না থাকলেও প্রত্যাশায় আছে বাংলাদেশ ভালো রাখার তাগিদ। সবার চাওয়ায় মিল, দেশের রাজনীতি ও সংস্কৃতি কথা বলবে মানুষের পক্ষে।
বাংলা সর্বস্তরে চালুর যে বিষয়টি, এটি চর্চার বিষয়, এটি মনে ধারণ করারও বিষয়। অসাম্প্রদায়িক মানবিক সমতা ভিত্তিক একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব। আমাদের ভাষা, এটাকে আমরা সেই সম্মানটা দিতে পেরেছি, তবে এই সময় লাগবে আরও। দুর্নীতি এবং ধর্মান্ধতা ২১-এর চেতনার পরিপন্থী। বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার, বিশেষ করে ধর্ম এবং জাতিগত বৈষম্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। নতুন সরকার এসেছে, তারা এই মব সন্ত্রাসীদের বিচার করবে। এই নির্বাচনের পরপরই দেখা গেছে এক ধরনের স্বস্তি মানুষের মধ্যে, স্বতঃস্ফূর্ত একটা স্বস্তি। শুধু বাঙালি, বাংলাদেশ বা বাংলা ভাষা নয়, বিশ্বের সব দেশ, জাতি ও ভাষাভাষীর জন্য ২১ এক অমর ও অক্ষয় চেতনার নাম। আমাদের মাতৃভাষাতে হাতে যথাযথভাবে আমাদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়। ২১ মানে আমার কাছে সকল ভাষার অধিকার। And this celebration, I think, is very good. I'm very happy to be here. See people coming out to celebrate the language they speak, the culture they have. It's a happy moment for Bangladesh after the elections as well, so it's a moment of change. ৫২তে বুলেট উপেক্ষা করে এদেশের তরুণরা আদায় করেছিল ভাষার অধিকার। এবার ব্যালটে নির্বাচিত রাজনৈতিক দল ক্ষমতায়, তাই তাদের কাছে সহিংসতা, দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ চায় জনতা। আমরা গণতান্ত্রিক একটা চর্চার ভেতর দিয়েই যাই, এখন যেটা আবার এসছে আবার সেটাকে যেন খুঁজে পেয়েছি। গণতান্ত্রিক ব্যবস্থাতে আমরা কখনোই কোনো দেশের কাছে বা কারোর কাছে মাথা নত করব না। নতুন সরকারের কাছে আমরা প্রত্যাশা বাংলাদেশ যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এই ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সবারই শ্রদ্ধা জানানো উচিত। এটা রক্তিম সূর্যের মতো নতুনভাবে ভাষাটা আবার মাতৃভাষা দিবসে উন্মোচিত হল। বাংলাদেশের স্বাধিকার, মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধে অমর ২১-এর চেতনা যেন এক অফুরন্ত প্রেরণা ও অসীম সাহসের নাম। ৫৬,০০০ বর্গমাইলের এই বাংলাদেশে রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল প্রাণের ভাষা বাংলা, যা পরবর্তীতে হয়েছে বিশ্বেরও গৌরব। সেই গৌরবের সৌরভ এখনও বহমান, এখনও সজীব, এবং ২১-এর চেতনায় মানুষ এখন বিশ্বাস করতে চায় এবারে ভালো থাকবে বাংলাদেশের গণতন্ত্র, ভালো থাকবে বাংলাদেশের বাক স্বাধীনতাও। আহমেদ রেজা, যমুনা নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। শনিবার ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০ জন। এর মধ্যে কুষ্টিয়ার বাইপাস সড়কে ট্যাঙ্ক লরির চাপায় মারা গেছেন সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী। এছাড়া মৌলভীবাজারে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন। গোপালগঞ্জের ডুমুদিয়ায় বাস চাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হন। কুষ্টিয়ার বাইপাস সড়ক সিসিটিভি ফুটেজে দেখা যায় দ্রুতগতিতে আসা একটি ট্যাঙ্ক লরির চাপায় দুমড়ে মুচড়ে যায় একটি সিএনজি চালিত অটোরিকশা। মুহূর্তেই প্রাণ যায় সিএনজির ৫ যাত্রীর। স্থানীয়রা জানায় একটি গ্যাস বহনকারী ট্যাঙ্ক লরি বাইপাস সড়ক হয়ে পাবনার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে সিএনজি চালিত অটোরিকশাটি অন্য একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে গ্যাস বহনকারী লরির সামনে চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই মারা যান চালক সহ ৩ জন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও 2 জনের। দিক থেকে আর গ্যাসের গাড়ির দিক থেকে আসছিল, গ্যাসের গাড়িটা নিউট্রাল মানে কন্ট্রোল না রাখতে পারে গ্যাসের গাড়ির সাথে মেরে দিয়েছে। গ্যাসের গাড়ি তো তার তো কোনো দোষ না, গ্যাসের গাড়িটা ব্যাকে দিয়ে বাড়ায় চলে গেছে। পুলিশ জানায় চালক ছাড়া বাকি 4 যাত্রী কুষ্টিয়ার খাজানগরের বাসিন্দা। দুর্ঘটনার পর পালিয়েছে ট্রাকটির চালক ও হেলপার। বাইপাস সড়কে কুষ্টিয়া স্টোরস তেলের পাম্পের সামনে সিএনজি এবং গ্যাসের একটা গাড়ি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আসছিলাম আমরা গাড়ির গ্যাসের গাড়িটা আমরা নিয়ন্ত্রণে আমাদের হেফাজতে নিয়েছি। এদিকে মৌলভীবাজারের পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। পুলিশ জানায় মৌলভীবাজার থেকে যাত্রী নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি। ভৈরব বাজার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার চালক সহ 2 যাত্রী। এছাড়া গোপালগঞ্জের ডুমদিয়ায় বাস চাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ।
এদিকে যশোরে 2 মোটরসাইকেলের সংঘর্ষে এক সেনা সদস্য নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন 3 জন। শনিবার বিকেলে 5:30টার দিকে যশোর চৌগাছা মহাসড়কের আফরাম মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় মোটরসাইকেলে করে চৌগাছার নিজ বাড়িতে যাচ্ছিলেন সেনা সদস্য হুমায়ুন কবির রিপন। আফরাম মোড়ে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি লাল রঙের মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ সময় অপর মোটরসাইকেলে থাকা 3 জন আহত হন। তাদের উদ্ধার করে যশোরে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে সেনানিবাসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রিপনের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। সাতক্ষীরার এক ময়দানে প্রতিদিন একসঙ্গে ইফতার করেন 6000 মুসল্লি। দিনভর ইফতার তৈরিতে চলে বিশাল কর্মযজ্ঞ। মাগরিবের আজানের আগেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। মহান আল্লাহর সন্তুষ্টির আশায় 90 বছর ধরে প্রতি রমজানে মাস জুড়ে চলে এই আয়োজন। 6000 মুসল্লির ইফতার প্রস্তুতের ব্যস্ততা। কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনে প্রতি বছরই হয় ব্যতিক্রমী এ আয়োজন। আমাদের এখানে স্বেচ্ছাসেবক আছে প্রায় 350 মতো। তারা পারিশ্রমিকবিহীন তারা এখানে কাজ করে, কর্ম করে সওয়াবের আশায়। একসাথে সবাই দিন শেষে ইফতারি করে সব আনন্দদায়ক মুহূর্ত কাটানোর জন্য আমরা এখানে আসি। ইফতার তৈরি শেষে স্বেচ্ছাসেবকরা ইফতার বন্টন শুরু করেন। বিশাল ময়দানে সারি সারি গ্লাস প্লেটে বন্টন হয় 7 পদের ইফতার। থাকে সিঙ্গাড়া, সিদ্ধ ডিম, ছোলা, কলা, খেজুর সহ বিভিন্ন পুষ্টিকর খাবার। প্লেটে সব খাবার বন্টন করে আমরা লাইনে নিয়ে বসাই দেয়। 1935 সাল থেকে এই ইফতারি কার্যক্রমটা চলমান আছে। আমাদের এখানে প্রতিদিন 6 থেকে 7000 লোকের ইফতারির আয়োজন করে থাকি। মাগরিবের আগেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। ইফতার আয়োজনে অংশ নিতে হাজার হাজার মুসল্লিতে পরিপূর্ণ হয় মাঠ। 5-6 হাজার মুসল্লি একত্রিত এখানে ইফতারে সমবেত হয়। তো আমিও আজকে সেই ইফতারে অংশ নেওয়ার জন্য এই সাতক্ষীরা থেকে আসছি। এখানে ইফতার করতে আসছি, এটা আমাদের সাতক্ষীরার খুবই ঐতিহাসিক একটা ব্যাপার। রমজান মাসে 30 দিন ব্যাপী ইফতারি দেওয়া হয়, আর আমরা সেই ইফতারির উদ্দেশ্যে আসি। সম্পূর্ণ আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নেয়ামত, সেই নেয়ামতটি ভোগ করার জন্য আমরা আসি। আহসানিয়া মিশনের এই ময়দানে দৈনিক ইফতার করেন 6000 মুসল্লি, যার সবটাই আয়োজন হয় দানের অর্থ দিয়ে। প্রতিদিন প্রায় 2,60,000 টাকা খরচ হয়। কেউ এককভাবে বহন করেন, আবার কোনো দিন কয়েকজন মিলিতভাবে এই অর্থ বহন করেন। বর্তমানে এখানে প্রায় 300 স্বেচ্ছাসেবক কাজ করছে। সৃষ্টির সেবার মধ্য দিয়ে স্রষ্টার সন্তুষ্টি লাভের আশায় 1935 সালে এই ইফতার মাহফিলের সূচনা করেন খান বাহাদুর আহসানুল্লাহ। 1965 সালে তার মৃত্যুর পর এটি অব্যাহত রেখেছেন খাদেম অনুসারীরা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। ব্যস্ততা যখন তুঙ্গে তখনও ক্লান্তি নেই দর্জি পাড়ার কারিগরদের। হাতের প্রতিটি ফোড়েই লুকিয়ে আছে এক একটি পরিবারের ঈদ আনন্দ। শবে বরাতের আগেই অর্ডার বেড়েছে। সংশ্লিষ্টরা জানান 10 রোজার পর আরও 1 দফা অর্ডার বাড়বে। প্রতি বছর ঈদকে কেন্দ্র করে দর্জি পাড়ায় হাত বদল হয় কয়েকশো কোটি টাকা। সারা বছরের ব্যবসার 40% সম্পন্ন হয় রমজানে। ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে দর্জি বাড়িগুলোর ব্যস্ততা। নিজের আঙ্গিকে পোশাক তৈরিতেই ভিড়। অনেকেই আগেভাগে বানিয়ে নিচ্ছেন শখের পোশাক। শবে বরাতের পর থেকে কারিগরদের ব্যস্ততা বেড়েই চলছে। তবে দর্জি বাড়িতে নারীদের আনাগোনা বেশি। সূক্ষ্ম হাতের কাজ, মাপের নির্ভুল কাটিং আর খণ্ড খণ্ড কাপড়ের একের পর এক পূর্ণাঙ্গ রূপ দিতেই ব্যস্ত কারিগররা। রোজায় কাজ শুরু হয় 10টা থেকে, চলে মাঝরাত অবধি। পুরনো ঐতিহ্য এর প্রতি এখনো আস্থা হারায়নি সাধারণ মানুষ। একেবারে রেডিমেডের একটু সমস্যা হচ্ছে, অনেক সময় গায়ের সাথে ফিটিং হয় না। কাটিং মানে যেভাবে বলি সেভাবে ওনারা করেন, সেই ডিজাইনটা রাখেন। মাথায় যদি ডিজাইন থাকে, অনেক পছন্দ হচ্ছে, এটা কাপড়ের মেটেরিয়াল চুজ করা যায় নিজে নিজে, সেজন্য বানানো দেওয়া হয়। 10 রমজানের আগেই দেখা যায় যে অর্ডারের প্রেশার পড়লে ওনারা অর্ডার অফ করে দেয়। তো ওই বেসিসে দেখা যায় যে আগে থেকেই বানাতে নিয়ে আসি।
দর্জি বাড়িগুলোতে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে ঢের আগে। শবে বরাতের আগ থেকেই এখানে উপচে পড়া অর্ডার। 10 রোজার পর থেকে ব্যস্ততার নতুন মোড় নেবে। এবারে ঈদে আভিজাত্যের লড়াই এগিয়ে আছে পাকিস্তানি সালোয়ার কামিজ। শৌখিনতার এই ছোঁয়ায় খরচটাও বেশ। সালোয়ার ব্লাউজের জন্য সর্বোচ্চ মজুরি গুনতে হচ্ছে 1000 টাকা। কাস্টমার এখন কাপড় আগেই বানায় ফেলায়, সবরাতের আগে। সবরাতের আগে চাপ ছিল, তখন কাজ অনেকগুলো কাজ করতে পারছি। 700 টাকা সুতি সেলার কামিজ নর্মালটা, যেটা পাইপিং টাইপিং ছাড়া হয়, আর ডাবল যেটা সেলার কামিজ ওটা 1000 টাকা। ডিজাইন হলে মজুরি বাড়ে। অর্ডার আছে, টুকটাক আছে, এখন শুরুতে একটু কমই আর কি। এখন মানুষ একটু মার্কেটে কম আসে আর কি। কিছুদিন পরে মার্কেটে লোকজন আসবে, ওই সময় কাজকাম বাড়বে। হতে পারে 25 রোজা, 28 রোজা বা 29 রোজা অর্ডার নিয়ে দেওয়া যায় যদি পরিস্থিতি অনুকূলে থাকে। এটি শুধু কারিগরদের একার লড়াই নয়, দর্জিদের এই ব্যস্ত সময়ে হাত লাগাচ্ছেন পরিবারের অন্য সদস্যরাও। কেউ পুঁথি বসাচ্ছেন, কেউ হুক লাগাচ্ছেন, আবার কেউ নিপুণ হাতে কাটছেন বাড়তি সুতো। এই যে পারিবারিক বন্ধন আর সমৃদ্ধ শ্রম, তারাই পূর্ণতা দিচ্ছে এক একটি শখের পোশাককে। ঈদ কেন্দ্রিক পোশাকের এই বিশাল বাজারে দর্জি শিল্পের অংশীদারিত্ব প্রায় 25%। শাহদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। একদিনের মাথায় ট্যারিফ নিয়ে সিদ্ধান্ত বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈশ্বিক শুল্কের হার বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান। একদিন আগে সেকশন 122 এর আওতায় আমদানিকৃত পণ্যের উপর শুল্কের হার 10% নির্ধারণের ঘোষণা দিয়েছিলেন তিনি। এই আইনের অধীনে কংগ্রেসের অনুমোদন ছাড়াই অন্তত 5 মাসের জন্য একক সিদ্ধান্তে ট্যারিফ কার্যকরের এখতিয়ার রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। এর আগে বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প আরোপিত অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তের অবৈধ বলে রায় দেন মার্কিন সর্বোচ্চ আদালত। ওই রায়কে হাস্যকর, অত্যন্ত নিম্নমানের এবং চরম মার্কিন বিরোধী বলে আখ্যা দেন ট্রাম্প। বিচারকরা নির্বোধ বলেও মন্তব্য করেন তিনি। পাল্টা শুল্কের নামে গত 1 বছরে যে বিলিয়ন বিলিয়ন ডলার আদায় করেছে মার্কিন সরকার, তার পুরোটাই এখন কার্যত অবৈধ। বিভিন্ন দেশের উপর আরোপ করা হলেও ট্যারিফের অর্থ মূলত পণ্যের দাম বাড়িয়ে মার্কিন জনগণের পকেট থেকে কাটা হয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি ক্রেতারা ফেরত পাবে তাদের অর্থ? সুপ্রিম কোর্ট এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না দেওয়ায় তৈরি হয়েছে ধোঁয়াশা। ট্রাম্প প্রশাসন বলছে, অর্থ ফেরত ইস্যুতে আইনি প্রক্রিয়া শেষ হতেই কেটে যেতে পারে বহু বছর। 2025 সালে জানুয়ারিতে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন তা এখনো থামেনি। প্রেসিডেন্ট হওয়ার পরপরই ব্যাপক বিতর্কের জন্ম দিয়ে প্রায় সব দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এখন এক রায়ে দেশটির সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ট্রাম্পের সেই শুল্ক আরোপ পুরোপুরি অবৈধ। বিভিন্ন হিসাবে এ পর্যন্ত প্রায় 3 লাখ প্রতিষ্ঠানের কাছ থেকে 175 বিলিয়ন ডলার পাল্টা শুল্ক হিসেবে আদায় করে ফেলেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের রায়ের পর বিপুল অর্থ ফেরতের প্রক্রিয়া নিয়ে চলছে নানা আলোচনা। কারা পাবে শুল্কের অর্থ তা নিয়েও উঠছে প্রশ্ন। রায়ে এ বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেয়নি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। বিভিন্ন দেশের ওপর আরোপ করা হলো ট্যারিফ দিতে হয় মার্কিন আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে। পাল্টা শুল্কের অর্থ রিফান্ড চেয়ে এরই মধ্যে বাণিজ্য আদালতে 1000-এর বেশি মামলা হয়েছে। সামনের দিনগুলোতে মামলার হিড়িক পড়ার শঙ্কা রয়েছে। যদিও এরই মধ্যে ট্রাম্প প্রশাসন সতর্ক করেছে, রিফান্ড ইস্যুতে সমাধান পেতে আদালত চত্বরে ঘুরতে ঘুরতেই কেটে যেতে পারে বহু বছর। সুপ্রিম কোর্ট ফেরতের বিষয়ে কিছু না বললেও এটি স্পষ্ট যে এই অর্থ ফেরত দিতে হবে। আমার মনে হয় বেশিরভাগ কোম্পানি অর্থ ফেরত পাওয়ার আবেদন করবে। অর্থ মন্ত্রণালয় সম্প্রতি তাদের রিজার্ভ বাড়িয়েছে। ধারণা করা যায় এই কারণেই তারা রিজার্ভ বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েছিল। এদিকে আমদানিকারকরা ট্যারিফের অর্থ পরিশোধ করলেও পরোক্ষভাবে ডলার গেছে মূলত যুক্তরাষ্ট্রের সাধারণ ক্রেতাদের পকেট থেকে। পণ্যের দাম বাড়িয়ে বাড়তি অর্থ আদায় করেছে ব্যবসায়ীরা, আর তাই এই অর্থের মূল ভাগিদার আসলে সাধারণ মার্কিনিরাই। আমদানিকারকরা যদি রিফান্ড পায়, সাধারণ মানুষ তাদের প্রাপ্য বুঝে পাবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। চীনে বসন্ত উৎসব মানেই ঐতিহ্য, আনন্দ আর মিলন মেলা। তবে এবার সেই উদযাপনে যোগ হয়েছে প্রযুক্তির নতুন মাত্রা।
হানফু পরে অভিনেতাদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করছে রোবট, যা দর্শকদের দিয়েছে এক ভিন্ন অভিজ্ঞতা। শুধু তাই নয়, উৎসব ঘিরে দেশ জুড়ে বেড়েছে রোবটের চাহিদাও। আগের মাসের তুলনায় রোবট বেচাকেনা বেড়েছে প্রায় 70%। ঐতিহ্যবাহী চীনা পোশাক হানফু পরে নাচছে রোবটগুলো। মানুষের সাথে একই মঞ্চে পাল্লা দিয়ে নাচ, গান আর অভিনয়ে অংশ নিচ্ছে রোবটরা। ব্যতিক্রমী দৃশ্য মুগ্ধ হয়ে উপভোগ করছে দর্শকরা। চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের সুইতাং লুয়াং শহরের দৃশ্য এটি। চলছে দেশটির ঐতিহ্যবাহী স্প্রিং ফেস্টিভ্যাল। বসন্ত উৎসব উদযাপনের সাথে প্রযুক্তিগত প্রদর্শনী আরও জীবন্ত করে তুলেছে এবারের আয়োজনকে। পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের উক্সি শহরে একটি স্মার্ট রোবট এক্সপিরিয়েন্স সেন্টারে চোখে পড়ছে উপচে পড়া ভিড়। রোবটরা ঢাক বাজিয়ে আর প্রাণবন্ত নাচ পরিবেশন করে স্বাগত জানাচ্ছেন পর্যটকদের। সুজো নিউ ডিস্ট্রিক্টেও একই চিত্র। দর্শনার্থীরা চাইলে রোবটের সঙ্গে প্রতিযোগিতায়ও অংশ নিতে পারছেন। পাশাপাশি বাস্তব জীবনে রোবটের ব্যবহারও তুলে ধরছে বিভিন্ন রোবোটিক্স কোম্পানি। বিশ্লেষকদের মতে 2026 সালে চীনা মিডিয়া গ্রুপের আয়োজিত স্প্রিং ফেস্টিভ্যাল গালায় রোবটের এই নজর করা পরিবেশন বাজারে চাহিদা বাড়াতে বড় ভূমিকা রেখেছে। গালায় রোবটের পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছিলাম। এখানে এসে সরাসরি রোবটের সঙ্গে মিশতে পেরে দারুণ লাগছে। গত 2 দিনে দর্শনার্থীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় 3 থেকে 4 গুণ বেড়েছে। রোবট ভাড়া বা কেনার বিষয়ে আগ্রহ প্রায় দ্বিগুণ। রোবট সরবরাহের প্ল্যাটফর্ম কিংটিয়ান রেন্ট এর তথ্য অনুযায়ী চলতি বসন্ত উৎসবে অর্ডার আগের মাসের তুলনায় প্রায় 70% বেড়েছে। এর মধ্যে 34% বিনোদনমূলক পরিবেশনায়, 31% বাণিজ্য বিপণনে, 19% শিক্ষা ও সাংস্কৃতিক পর্যটনে এবং 16% দৈনন্দিন ব্যবহারের জন্য নেওয়া হয়েছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। কিংবদন্তি ক্যারিবিয়ান পেসার কোর্টনি ওয়ালশ বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছেন, তবে বাংলাদেশের প্রতি তার ভালোবাসা কমেনি। এখনও নিয়মিত তার সাথে যোগাযোগ হয় তাসকিন, মুস্তাফিজ, এবাদতদের। সেই সাথে জাতীয় দলের পাশাপাশি টাইগার পেসারদের ফ্র্যাঞ্চাইজি লিগও অনুসরণ করে গর্বিত হন ওয়ালশ। কলম্বো থেকে হাসিনুর রহমানের রিপোর্ট। 2016 সালের সেপ্টেম্বর থেকে 2019 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন কোর্টনি ওয়ালশ। ক্যারিবিয়ান এই কিংবদন্তি চলমান টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ে ক্রিকেট দলের পেস বোলিং অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। জিম্বাবুয়ের সাথে দারুণ সময় পার করছেন ওয়ালশ। তবে এত কিছুর মাঝেও বিশ্বকাপে বাংলাদেশকে মিস করছেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি। Yeah, it's a pity that they're not here, but I'm not going to get into the politics part of it, but it's been nice for them. হ্যাঁ, বাংলাদেশের না থাকাটা দুঃখজনক, তবে আমি এর ভেতরে রাজনীতিতে যেতে চাই না। তারা এই বিশ্বকাপে থাকলে ভালো হতো। আমি নিশ্চিত খেলোয়াড়রাও এতে কষ্ট পাচ্ছে। আমি যখন এখানে এসেছিলাম তখন কোচ ফিল সিমন্সের সাথেও কথা হয়েছে। আমরা হয়তো দেখা করতাম, কিন্তু দুর্ভাগ্যবশত তারা আসতে পারেনি। আমি জানি খেলোয়াড়দের খারাপ লাগছে এবং তাদের না থাকাটা হতাশাজনক। It's a bit disappointing that they weren't here. ওয়ালসের সময় ক্যারিয়ারের পিকে পৌঁছেছিল বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট তথা মুস্তাফিজ, তাসকিন, এবাদত, খালেদ আহমেদের মতো পেসাররা। নিজের প্রিয় শিষ্যদের সাথে সম্পর্ক ছিন্ন হলেও এখনও তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় ওয়ালশের। We have heard that all the players you coached, especially the pace bowler, they are all in touch with you. বাংলাদেশের বেশ কয়েকজন ছেলের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়। জ্যামাইকা এবং এন্টিগায় যখন টেস্ট ম্যাচ ছিল তখন তাদের সাথে আমার দেখা হয়েছে। এন্টিগায় ছেলেরা যেভাবে আমাকে অভ্যর্থনা জানিয়েছে এবং সবাই যেভাবে দেখা করতে এসছে, তাতে আমি সত্যি খুবই আপ্লুত। মুস্তাফিজ, তাসকিনদের নিজের পরিবারের অংশ মনে করেন বিশ্বের অন্যতম সেরা এই পেসার। বাংলাদেশ জাতীয় দলের খেলা থাকলে অবশ্যই সেটা অনুসরণ করেন। এমনকি ফ্র্যাঞ্চাইজি লিগও ফিজ তাসকিনদের পারফরমেন্স দেখে গর্বিত হন ওয়ালশ। আমি ফিজের বোলিং দেখি, বিভিন্ন টি-20 লিগে তার খেলা অনুসরণ করি। বাংলাদেশ যখনই খেলে আমি তাদের পেসারদের দেখি, বিশেষ করে ফিজ, তাসকিন, এবাদত, খালেদদের দিকে নজর রাখি। এমনকি বর্তমানে যে তরুণ পেসাররা আসছে তাদের নিয়েও আমি রোমাঞ্চিত। অনেককেই আমরা নেট বোলার হিসেবে দেখেছিলাম, এখন তাদের জাতীয় দলে খেলতে দেখে খুবই ভালো লাগছে। টি
টি-20তে বাংলাদেশ দলের সবচেয়ে ভালো টুর্নামেন্টগুলোর একটি ধরা হয় 2018 সালের নিধাস ট্রফি। কলম্বোর সেই আসরের ভেন্যুতে দাঁড়িয়ে সুখকর সেই স্মৃতি রোমন্থন করেছেন ওয়ালশ। We lost in the last ball. That's what we saw. Can't blame him though. He did bowl the right delivery. Just had to win. Thank you so much. Thank you. All right. Thank you. See you in Bangladesh. দর্শক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্কটা ছিন্ন হয়েছে, তবে ক্রিকেটারদের সাথে যোগাযোগটা এখনো আছে ওয়ালশের। ভালোবাসার টানে এখনো খোঁজ রাখেন সাবেক সতীর্থদের। তাই বাংলাদেশ দলের জন্য অফুরন্ত শুভকামনা থাকছে এই ক্যারিবিয়ান কিংবদন্তির। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। লা লিগায় টানা ৮ জয়ের পর অবশেষে জয়রথ থামল রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। ওসাসুনার কাছে ২-১ গোলে হেরে শীর্ষস্থান হারানোর শঙ্কায় লস ব্লাঙ্কোসরা। এদিকে ইপিএল এ নিকো ও রেইলির জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে একই ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয় শীর্ষস্থান দখলের লড়াইয়ে আরও কাছাকাছি চলে এসেছে সিটিজেনরা। স্প্যানিশ লা লিগায় দাপুটে পথ চলায় এবার থমকে দাঁড়াতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ধারহীন আক্রমণ আর থিবো কর্তোয়ার ভুলে দীর্ঘ সময় পিছিয়ে থাকার পর ভিনিসিয়াস জুনিয়রের গোলে ম্যাচ বাঁচানোর আশা জাগলেও শেষ সময়ের গোলে স্মরণীয় এক জয় তুলে নেয় ওসাসুনা। স্বাগতিকদের মাঠে বল দখলে অনেকটা এগিয়ে থাকলেও কখনোই চেনা ছন্দে দেখা যায়নি রিয়াল মাদ্রিদকে। কর্তোয়ার ভুলে ম্যাচের ৩৮ মিনিটে পিছিয়ে পড়ে তারা। পাল্টা আক্রমণ রুখতে গিয়ে ভ্লাদিমিরকে বক্সে ফাউলের পর ভিএআর এর সাহায্যে পেনাল্টির নির্দেশ দেন রেফারি, আর তা থেকেই ডেডলক ভাঙে ওসাসুনা। লম্বা সময় পর্যন্ত পিছিয়ে থাকার পর ৭৩ মিনিটে সমতায় ফেরে লস ব্ল্যাঙ্কোসরা। ভালভার্দের বাড়ানো পাস নির্ভুল এক শটে দলকে সমতায় ফেরেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই ব্যবধান করে দেন রাউল গার্সিয়া। খেলার শেষ দিকে দারুণ কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে স্বাগতিকদের ২-১ গোলের জয় নিশ্চিত করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখলের লড়াইয়ে আরও কাছাকাছিতে চলে এসেছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডকে হারানোর দিনে ১ নম্বরে থাকা আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান ২-এ কমিয়ে এনেছে সিটিজেনরা। ইতিহাদ স্টেডিয়ামে শুরুটা দারুণ হয় ম্যান সিটির। ১৩ মিনিটে গোলের জন্য নেওয়া প্রথম শটেই এগিয়ে যায় তারা। গতিময় পাল্টা আক্রমণে মারমোসের পাস থেকে জোরালো শটে গোলটি করেন নিকো ও রেইলি। ৯ মিনিট পর লিড হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে বেশি সময় নেয়নি সিটিজেনরা। খেলার ২৭ মিনিটে হালান্ডের ক্রস থেকে কোনাকুনি হেডে নিজের দ্বিতীয় গোলে দেখা পান তরুণ ইংলিশ মিডফিল্ডার ও রেইলি। চলতি মৌসুমে এ নিয়ে লিগে ৪টি এবং সব মিলিয়ে ৬টি গোল করলেন ২০ বছর বয়সী এই ফুটবলার। ম্যাচে ফিরতে নিউক্যাসল চেষ্টা করলেও ২-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ২৭ ম্যাচে ১৭ জয় ও ৫ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে ২ আছে ম্যান সিটি। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।